পারিবারিকভাবে কোনো দূরত্ব, কোনো রকম দ্বন্দ্ব ছিল কিনা? আমি বাপরে বাপ বলেছিলাম, কারণ মানে আস্তে আস্তে খালি মানে বিশেষণগুলো বাড়ছে বাড়ছে বাড়ছে। মানে আমার কাছে খুব ভালো লাগে যখন আমার ভাইয়েরা মানে আমার এই বোনটা সম্পর্কে, আমি এই বোনটা সম্পর্কে যখন বলতে গেলে বিশেষণের লাইনটা অনেক বড় হয়ে যায়, তার মানে ভালোবাসাটা আস্তে আস্তে বাড়ছে। ট্রু। এবং দেখো তোমার একটা ব্লেসিংস কি জীবনে, তুমি অনেককে, তোমার কিন্তু পৃথিবীটা অনেক বড়, মানে তোমার জীবনে যাদেরকে তুমি গ্রুমড আপ করেছো, সো এমন কি হয়েছে, এমন একটা স্মৃতি একটু জানো যে অনেকদিন পর দেখা হয়েছে কিন্তু ও তোমার কাছ থেকে যে কোনো একটা লেসন নিয়েছে, বা কোনো একটা দুঃখের সময় তোমার একটা কথা খুব কাজে লেগেছে? এরকম অনেক 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 আছে। মানে আমার হয়তো অনেক কিছু মনেও নেই, আমি জানি না কেন এই মানুষগুলো আমাকে এতটা ভালোবাসে। বা এই যে তুই প্রথমে বললি, আমি তুই করেই বলি, আমি তুই প্রথমেই বললি যে এই শহরে অনেক কিছু আপুর কাছ থেকে আমি শিখেছি। আমি কিন্তু তোকে ধরে বেঁধে বসিয়ে শিখাইনি। তো ইট ইজ লাইক সেদিন আমার একটা ছেলের সাথে দেখা হলো বহু বছর পর। দেখা হলো বলে ও এখন অনেক বড় পজিশনে আছে, ওর নাম রিন্তু। ও বহুদিন আগে আমার সাথে একটু কাজ করেছিল একটা মিউজিক ভিডিওতে, তুই পরিচালনা করি এবং তোরাও ছিলি সেই সময়। আমার তো সেই সময় যত কাজ যা কিছু সবসময় তোরা পরিবেষ্টিত থাকতে। তো ও সেখানে ছোট্ট একটা পার্ট করেছিল এবং ওর সাথে দেখা হওয়ার পরে ও বললো যে তানিয়া আপু তোমার কি মনে আছে, মানে আমার রাত হয়ে গেছিল, আম্মু টেনশন করছিল, ও তখন 10 বা এরকম 10 ম্যাট্রিক দিয়েছে এরকম। তো বলছি তোমার কি মনে আছে যে রাত হয়ে গেছিল, তুমি তখন আম্মুকে ফোন করে তুমি আশ্বাস দিয়ে বললে যে আন্টি আপনি কোনো টেনশন করেন না, অনেক রাত হয়ে গেছে, এখন আর ওর যাবার দরকার নেই। পরে তোমার এই বাসাটা, ওই বাসাটা আমার অনেক পছন্দ, আমার পুরো মানে যেটা গ্রিন রোডের বাসাটা, এটা সবার অনেক স্মৃতি, অনেক অনেক স্মৃতি। তো সেই বাসায় তুমি ওখানে আমাকে রেখে দিলে, আমরা আরো 2-3 জন যারা ছিলাম তারা থেকে গেলাম। সেটাই, সেই স্মৃতিগুলো এখনো মনে পড়ে। সেদিন বন্যা ফোন করেছে হঠাৎ করে কোনো কারণে, ও গেছে কানাডায়, ওখান থেকে ও আমাকে ফোন করেছে, কানাডা না সরি নিউ ইয়র্কে। তো ওখান থেকে আমাকে ফোন করে বলছে তোমাকে না হঠাৎ মনে পড়ে গেল। তো আমি বললাম কেন রে? বলে যে কত রাত আমরা কত মজা করেছি আপু, তোমার কি মনে আছে তুমি তোমার ছোট গাড়িটা রেখে দিতা যখন আমাদের ভবের হাট রঙের মানুষের শুটিং হতো, তখন আমরা মানে একটু পাগলাটে টাইপের, তো আমি সেই জিনিসগুলো যে রাত বিরাতে হঠাৎ করে বলতাম যে 3-4টা মেয়ে সব, তখন ওই আমাদের এখন অভিনেত্রী ববি ও ছিল, আমরা সবাই মিলে চল গান শুনবো, নতুন একটা গান, তখন বালামের একটা গান খুব হিট। হ্যাঁ, তো সেই গানটা চালিয়ে সারা রাত ধরে চলছি। কিন্তু সেটা কিন্তু বিষয়টা যেটা যে তুই আমাকে প্রশ্নটা করেছিস যে কোনো উপকারে এসেছে কিনা, সেরকম কোনো কিছু, এটা কিন্তু এক ধরনের মেন্টাল হেলথটাকে গ্রো করা, এবং তুই যখন একটা আনন্দে থাকবি সেই আনন্দটা কিন্তু তোর মনকে শান্তি দেবে, মনকে যেটা জিনিসটা প্রশান্তি দেয় তো এক ধরনের। আর আমি তো টিচিং লাইনটা তো আমার জন্য খুব ইন্টারেস্টিং। আমি অনেক ছেলে মেয়েকে শিখিয়েছি, হাঁটা শিখিয়েছি, চলা শিখিয়েছি, হাউ টু টক শিখিয়েছি, সেগুলো তো আছে। সেই মানে উপকারের জায়গাগুলো আমি আসলে বলতে চাই না, কিন্তু আমার মনে হয় যে মানসিক প্রশান্তি আমি কিছু মানুষের দিতে পেরেছি, যেগুলো তারা আমার পাশে দাঁড়ালে ওরা কনফিডেন্ট ফিল করতো, নিজে মনে করতো যে আমি কনফিডেন্ট, যেহেতু তানিয়া আপু আমার পাশে আছে এবং সেফ, তানিয়া আপু আমার পাশে আছে, এটা আমার জন্য কিন্তু অনেক বড় একটা পাওয়া। তো সেক্ষেত্রে নিজের জায়গায় কি অ্যাপ্লাই করা যায়, নিজের যে কোনো স্ট্রাগল বলি, আক্ষেপ বলি, পাওয়া না পাওয়া, নাকি সেগুলো তোমাকে কাজ ক্যারিয়ারের হোক, নিজের জীবনের হোক, নিজের ডিপ্রেশনে কখনো পড়েছো কিনা? ডিপ্রেশনে পড়ে না এরকম কোনো মানুষ কিন্তু পৃথিবীতে পাওয়া যায় না। নিজেকে কিভাবে সাইকেল, কিন্তু আমি যেটা মনে করি, আমি একটাবার আমার ফেসবুকে একটা জিনিস দিয়েছিলাম যে যারা আমার ফলোয়ার তারা তো আমাকে ভালোবাসেন, তারা আমার ভালোবাসার উৎস, আর যারা আমার হেটার তারা আমার শক্তি, আমার শক্তি, আমার সামনে এগিয়ে যাওয়ার শক্তি। কেন শক্তি? কারণ আমি মনে করি নেগেটিভ যে জিনিসটা তোর জীবনে ঘটবে বা যা কিছু তোকে হারিয়ে দেবার চেষ্টা করবে, তুই কিন্তু তখন স্ট্রং হবি। তুই যখন স্ট্রং হবি তখন তোকে কেউ আটকাতে পারবে না। স্ট্রং হওয়ার জন্য, স্ট্রেংথ হওয়ার জন্য তুই কিন্তু দেখবি যখন বলে কিকটা
তত জোরেই লাগে বলটা যত জোরে আসে। তোমার মামা এবং তোমার মামারা যদি বলি ফিল্মের দাপটে আমাদের দেশে বলি যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় ফ্যামিলি, জনশ্রুত রয়েছে তোমার মামার সাথে একটা সম্পর্কের দূরত্ব কি ছিল, কোনো রকম আড়ষ্টতা ছিল, এটা কিন্তু খুব মুখরোচক বিভিন্ন কমেন্টে পাওয়া যায়। আমি একটা ক্ল্যারিফাই করার জন্য যে সোহেল রানা রুবেলদের সাথে একটা দূরত্ব ছিল কিনা, মানে কি ধরনের দূরত্ব যে তারা চাইতো না, তারা আসলেও চাইতো না, এবং এত বছর পরে এখন পাওয়া যাচ্ছে। এখন এত বছর পরে আমার বাড়িতে আমার মামা এসে যখন আমার বাড়িটা দেখলেন ঘুরে, যে আমার হাতে করা, এবং সেটা নিয়ে সে মাঝখানে একটা ইন্টারভিউ দিয়েছেন, যে আমি মুগ্ধ হয়ে গেছি যে আমার এই ভাগ্নিটার এতগুলো গুণ, সে পুরো বাড়িটাকে এত সুন্দর করে নিজের মতো করে সাজিয়েছে, নিজের হাত দিয়ে একটু একটু করে পেইন্ট করে করে সাজিয়েছে। এই যে জায়গাটা, ওর এই গুণটা, এবং মামা সেই দিন বসে থেকে আমাকে একটা জিনিস বললো যে তোকে আমার একটা কথা বলার আছে। তা আমি বললাম যে আমি তো ভয় পেয়ে গেছি, আমি কি করেছি? তখন বড় মামা বললেন যে পৃথিবীতে কোনো মানুষের যদি গুণ থাকে এবং তার ভেতরে যদি সেই জিনিসটা প্রজ্বলিত অবস্থায় থাকে, তাকে না দমিয়ে রাখা যায় না। তোকে আমরা অনেক চেষ্টা করেছি যে না সামনের দিকে এগোনোর, এটা আমাদের ভুল ছিল। তোমার যে হ্যাঁ, এবং তোমার যে গুণটা ছিল সেই গুণটাকে আমরা তোমাকে মূল্যায়নটা ঠিকভাবে করিনি, বাংলাদেশও তোমার মূল্যায়নটা সেইভাবে করে করতে পারেনি। রাইট। খুব রিসেন্টলি আমি তার একটা ইন্টারভিউ করলাম তার বাসায়, এবং ঠিক একই রকম কথাটা বললেন মানে তানিয়া আহমেদ সম্পর্কে, যে ওকে আসলে প্রথম দিকে আমরা সব মুরব্বীরাই বুঝতে পারে এটা হয় না, কোনো কোনো সময় আমরাও ভুল বুঝি। তোমার মুখ থেকে সোহেল রানা রুবেলদের প্রসঙ্গ আসেনি। ইনফ্যাক্ট সেই সময় কোনো ইন্টারভিউতে সোহেল রানা রুবেল তোমাদের প্রসঙ্গে কথা বলেনি। পারিবারিকভাবে কোনো দূরত্ব, কোনো রকম দ্বন্দ্ব ছিল কিনা, যেটা সবাই মনে করে? না, একেবারেই না। আমার মামাদের যে কোনো অনুষ্ঠান মানে আমাকে তো থাকতেই হবে, কারণ আমি যেহেতু আমার 5 মামার একটাই ভাগ্নি। অনেকে এখনো প্রশ্ন করে যে সোহেল রানা কি আপনার আপন মামা? তো আমার মা ছিলেন সোহেল রানা মানে বড় মামার মানে মাসুদ পারভেজ, ওনার তো আসল নাম হচ্ছে মাসুদ পারভেজ। ওনার পরের বাচ্চাটাই ছিল আমার মা, তারপরে আমার আর 4 মামা। তো আমার মায়ের সাথে আমার বড় মামার যে বন্ধুত্বের জায়গাটা আমি দেখেছি, সেটা আসলে ভাই বোনের চাইতে অনেক বেশি, অনেক ঊর্ধ্বে। মানে বড় মামার যা কিছু ঘটনা, যা কিছু এখনো মামি গল্প করে, সেটা যে তোমার মামা আর তোমার আম্মু যখন একসাথে গল্প করতেন, তখন আমি মুগ্ধ হয়ে শুধু তাকিয়ে থাকতাম এবং শুনতাম। আমার বড় মামি কিন্তু ডক্টর একজন, সে একজন শিক্ষিত মানুষ, তারপরেও তাদের গল্পটা মুগ্ধ হয়ে শুনবার মতো। তো তাদের সম্পর্কটা এমন ছিল, আমার তো প্রশ্নই ওঠে না যে আমার মামাদের মানে থাকে না যে দূরত্ব তৈরি করা। হ্যাঁ, কাজের ক্ষেত্রে তারা ব্যস্ত থাকেন, আমি ব্যস্ত থাকি, নানা কাজে, আমার সংসার আছে, আমার বাচ্চারা আছে, আমার কাজ আছে, এবং তাদেরও তাই। আমার ছোট মামা থাকেন অনেক দূরে, আমার বাসা থেকে অনেক দূরে, কিন্তু মনের দূরত্ব তো আসলে কখনোই হয় না, ওটা কখনো হয় না। রাইট। তারপর তোমার ক্যারিয়ারের ক্ষেত্রে ক্যারিয়ার গ্রাফটা অনেক বড়, এবং মডেলিং এ যেমন সাফল্য আছে, অভিনয়ের ক্ষেত্রে সাফল্য আছে, কিন্তু তোমার কি মনে হয় যে অভিনয়ের ক্ষেত্রে যে ওই সময় যে র্যাট রেস ছিল বা গণমাধ্যমের যে রেস ছিল, সেক্ষেত্রে 1, 2, 3 বা 4 মধ্যে যেই সব ক্যাটাগরি করা হয়, সেই জায়গাতে তানিয়া আহমেদকে ঠিকঠাক গণমাধ্যম মূল্যায়ন করেনি অ্যাজ এ অ্যাক্টর হিসেবে? তোমার কি মনে হয় এই সময় কি বলা যায় এগুলো? আসলে যেটা হয় যে আমার কাছে সবসময় মনে হয়েছে যে সেই রেসে আমি যেভাবে দৌড়েছি, আমি যেভাবে স্ট্রাগল করেছি, ওই যে দৌড় তো অনেক রকমের হয়, স্বামী বিপাশা মিমি বলে ফেলি, কিন্তু আসলে তো এর বাইরে তানিয়া আহমেদ সহ আরো 2-4 জনের নাম আমি বলতে পারি। তখন যে বলে যে মডেলিং থেকে যারা এসেছে তাদের ভিতরে তানিয়া আহমেদ বেস্ট, এটা বলে। কিন্তু যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় সেই সময়টাতেও বা এখনো বা আগামীতেও এই যে মুষ্টিমেয় দলগত কিছু ব্যাপার থাকে, যে গ্রুপিং বলি না, গ্রুপিং ব্যাপার, ভাই ব্রাদার একটা ব্যাপার থাকে, কিন্তু যে এর আমার এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত কিনা, এ আমার এই গোষ্ঠীর ভেতরে কিনা, ও আরেকজন চিন্তা করছে সে আমার, আমি কিন্তু আসলে কোনো গোষ্ঠীর ভেতরে না, কারণ আমি যেহেতু কোনো থিয়েটারের সাথে ছিলাম না। তুই যে নামগুলো বললি, সমী বল, বিপাশা বল বা মিমি বল, প্রত্যেকেই কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত ছিল, গ্রুপের সাথে সম্পৃক্ত ছিল, এবং মিডিয়াটা কারা চালিয়েছে কিন্তু ডেফিনেটলি ওই থিয়েটার থেকে আসা আরো সিনিয়র মোস্ট মানুষ যারা ছিলেন তারা। তো সেই মানুষগুলো যখন চালিয়েছে, তখন তো তার দলের মানুষজনদেরকেই আসলে টানবার ব্যাপারগুলো ছিল। তোমাদের অ্যাকসেপ্টেন্সের তখন একটু সমস্যা হতো? আমার অ্যাকসেপ্টেন্সের সমস্যা, আমি সেটা আমার কাজ দিয়ে আমি ওটা উতরে গেছি। আমি কাজ দিয়ে যে আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে। আমি সবসময় একটা জিনিস বলি, যেমন হুমায়ুন স্যারের ক্ষেত্রে আমি এটা তোকে আগে বলেছিলাম যে পরীক্ষা তুমি নাও,
প্রস্তুত আমি আছি। তো সেই জায়গাটা আস্তে 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 আমি তৈরি করেছি। এবং মিডিয়ার যারা আছেন, নূর ভাই, ছোটলু ভাই, আফজাল হোসেন, সিনিয়র মোস্ট যারা আছেন, প্রত্যেকটা মানুষ আমাকে অসম্ভব, আবুল হায়াত, মানে আরও যদি সিনিয়রে যাস, মানে কার কথা বলবি, মানে আমাকে যদি বলিস নাম বল, আমি বলবো প্রত্যেকটা মানুষ আমাকে আমার অভিনয়ের কারণে এবং আমার অ্যাজ আ হিউম্যান বিং, কারণ গুড হিউম্যান বিং এতটুকু হলেও, মানে আমার ফ্যামিলি, এই ব্যাকগ্রাউন্ডটা, আমার বড় মামা বা ওখান থেকে যে শিক্ষাগুলো আমি পেয়েছি, যে মানুষকে রেসপেক্ট করতে শেখো, তাহলে মানুষ তোমাকে রেসপেক্ট করবে। তো সেই জায়গাটা আমি কিন্তু সেখান থেকে পেয়েছি এবং সেটা কিন্তু অ্যাপ্লাই করে, এবং আমার অভিনয়ের ক্ষেত্রে আমি অভিনয়ে কিন্তু অনড় ছিলাম যে আমাকে ভালো কাজ করতেই হবে। এবং যদি একটা টাইম পিরিয়ড ধরিস তুই, সেই সময়কার ভালো নাটকগুলো যদি ধরিস, আজকে অপি করিমের মতো মানুষও কিন্তু এখনও বলে, তানিয়াপু তুমি যে সময়টায় যে নাটকগুলো করেছো, সেই নাটকগুলো আমরা এখন তো দেখা যায় একটা ভালো নাটক চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু ওই সময় মানুষ বসে থাকতো, সুবর্ণা, মুস্তাফা বা ওনাদের পরবর্তী পর্যায়ের জেনারেশন যারা আছে, তাদের ভিতরে যে নাটকগুলো দেখবার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে থাকতো, এবং মানুষের এখন পর্যন্ত সেগুলো আমরা এই যে যখন ফেস্টিভ্যালসগুলো হয়, সেই নাটকগুলো, মানে দক্ষিণের ঘর বল, সেকু সেকান্দার বল, এরকম বেশ কিছু নাম এক নাগারে আমি বলে যেতে পারবো, যেগুলো এখনো প্রদর্শিত হয় মাইল ফলক হিসেবে। তো সেখানে যদি আমি সম্পৃক্ততা আমার যদি থেকেই থাকে, তাহলে তো আমার মনে হয় না যে আমার প্রুফ করবার আর কোনো মানে আলাদা আর কিছু প্রয়োজন আছে।